বিদেশে বসেও জিয়া পরিবারের ষড়যন্ত্র থামেনি বললেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের বিনিয়োগের আহ্বান, জাতিসংঘে অর্থবহ সহযোগিতার ডাক। নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ই-কমার্স খাতে প্রতারণা, এই বালির অবসান করে দেনা পরিশোধের প্রস্তাব বিশেষজ্ঞদের। পাচারের শিকার নারীর লাশ নিয়েও বাণিজ্য, পাচারকারীদের সঙ্গে পরিবারের আপোষ। 6 বছর পর শম্পা হত্যার রহস্য উন্মোচন। ঘোষণা দিলেও করোনা পরীক্ষা শুরু হয়নি। বিমানবন্দর ল্যাবে করোনা শনাক্ত নামলো 1000-এর নিচে। এসএসসি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। গুলশান বাড়িধারায় গাড়ি নিয়ে ঢুকলে ট্যাক্স দিতে হবে বললেন মেয়র আতিক। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন। জঙ্গিবাদের উত্থানে বিশ্ব আজ বিপদে, জাতিসংঘে বললেন মোদি। জার্মানির জাতীয় নির্বাচন কাল শেষ হচ্ছে অ্যাঙ্গেলা মার্কেলের 16 বছরের শাসন। পিসিবি নির্বাচন ঘিরে লড়াই জমজমাট। 3 ক্যাটাগরিতে মনোনয়নপত্র কিনলেন 32 জন। ফাহিম সুজনের প্রতিদ্বন্দ্বিতার আভাস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছে আমি সঞ্জিদ ইসলাম এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসনের পুত্র কাদের টাকায় লন্ডনে বিলাসী জীবনযাপন করে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেছেন, ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ বিরোধী যেসব অপপ্রচার হয় তার অর্থায়ন করে বিএনপি জামায়াত। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। শাহালি জয়ের রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা জানান সেখানে অবস্থানরত বাংলাদেশিরা। তবে করোনা বাস্তবতার কারণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন যাদের পছন্দ হয় না, দেশে বিদেশে তারা সরকারের নামে অপপ্রচার করে। আবার কেউ কেউ আমি দেখি সমালোচনা করে দূরদেশে বসেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। আমরা যখন কাজ করে বাংলাদেশকে আজকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, আর এদের কাজ হচ্ছে বাংলাদেশকে কিভাবে খাটো করবে। লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আজকে ফেরারি আসামি হয়ে বিদেশে যেভাবে তারা বসবাস করছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এত আয়েসি জীবন তার যে কাটায় যে রহমানের ছেলে, তো সেখানে এই অর্থের যোগানদার কারা, এই টাকা পায় কোত্থেকে? বাংলাদেশের নিজস্ব বিমানে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের সমালোচনার জবাবে সরকার প্রধান বলেন, দ্রুতই ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু করবে বাংলাদেশ। এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও চলমান আছে। আমি সেই জন্যই আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো, কারণ ওরা তো দেশেও বসে আছে। কাজে আমাদের সাথে আসলো টাকাটা আমাদের দেশে ঘরেই থাকলো, বিমানই পেল। আর তাছাড়া জেএফকে তে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। পরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিছিয়েও জানি, থেমেও থাকি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কিন্তু এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলায় দেয়া ওই ভাষণে তিনি অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের জন্য টিকা নিশ্চিত করার আহ্বান জানান। বলেন, লক্ষ লক্ষ মানুষকে টিকার বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রণোদনা ভিত্তিক উত্তরণ কাঠামো প্রণয়ন জরুরি। শাহ আলী জয়ের আরেকটি প্রতিবেদন। 17তম বারের মতো জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রীতি অনুযায়ী সাধারণ পরিষদে এবারও নিজের বক্তব্য তুলে ধরেন মাতৃভাষা বাংলায়। মাননীয় সভাপতি, ভাষণে বাংলাদেশের অর্জন এবং অগ্রগতির চিত্র যেমন উঠে আসে, তেমনি গুরুত্ব পায় করোনা পরিস্থিতিও। শেখ হাসিনা বলেন, বিশ্বের প্রতিটি নাগরিকের জন্য করোনা টিকা নিশ্চিত করতে হবে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে
বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। করোনার ক্ষতি পুষিয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষ প্রণোদনার কথাও বলেন প্রধানমন্ত্রী। স্বল্পোন্নত দেশের টেকসই উত্তরণ ত্বরান্বিত করার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমরা প্রণোদনা ভিত্তিক উত্তরণ কাঠামো প্রণয়নে আরও সহায়তা আশা করি। সংকটকালে প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে উন্নত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সংকটকালে অভিবাসী গ্রহণকারী দেশগুলোকে অভিবাসীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করার এবং তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য এবং কল্যাণকে নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগী হতে বলেন শেখ হাসিনা। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার স্বপ্ন দেখে বাংলাদেশ। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, ই-ক্যাব সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর অদূরদর্শিতার জন্য কথিত ই-কমার্স খাতে ক্ষতির মুখে পড়েছে গ্রাহকরা। সিপিডির ভার্চুয়াল সংলাপে বক্তারা আরও বলেন, সরকার চাইলেও রাষ্ট্রীয় তহবিল থেকে গ্রাহকের ক্ষতিপূরণ দেওয়ার উপায় নেই। তবে প্রচলিত আইনেই এর সমাধান সম্ভব বলে মত আইনজীবীদের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ই কমার্সের নামে মানুষের সাথে প্রতারণার অভিযোগে এরই মধ্যে গ্রেফতার হয়েছে ইভেলি ইঅরেঞ্জের মালিকরা। তবে হাজার হাজার গ্রাহকের বিনিয়োগের কি হবে সেই উত্তর মিলছে না কোথাও। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত ভার্চুয়াল সংলাপেও ঘুরে ফিরে এলো ক্ষতিপূরণের উপায় প্রসঙ্গ। পলিসি ডায়ালগের পক্ষ থেকে অনুষ্ঠানের সঞ্চালক সিপিডির নির্বাহী পরিচালক মনে করেন, যে কোনো উপায়ে গ্রাহকের অর্থ ফিরিয়ে দেওয়া উচিত। এখন যে নীতিমালাগুলি আমরা দেখতে পাচ্ছি যে আনা হলো, নীতিমালার প্রণয়ন করা হলো, সেগুলি কি যথেষ্ট কিনা? I think what has actually happened should not basically be an issue which would in fact frustrate the growth of this entrepreneurship of these young people. তবে কিভাবে সেই টাকা ফেরত পাবেন গ্রাহকরা তা নিয়ে চলে দীর্ঘ আলোচনা। আইনজীবীরা বলছেন, আন্তরিকতা থাকলে প্রচলিত আইনেই উদ্ধার সম্ভব গ্রাহকের টাকা। তবে সরকার চাইলেও রাষ্ট্রীয় তহবিল থেকে গ্রাহকের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। বিএফআইইউ মনে করেছে যে এটা পুলিশের কাজ, পুলিশ মনে করেছে এটা বিএফআইইউর কাজ। ট্যাক্স পেয়ারের টাকা এই ধরনের যারা নিজস্ব কর্মকাণ্ডে প্রাইভেট ডিসিশনের কারণে ইনভেস্টমেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা এভাবে বিলি করার ক্ষমতা সরকারের নাই। যে কোনো অস্বাভাবিক লেনদেনে ব্যাংকগুলোকে সাবধানী হওয়ার পরামর্শ দেন বক্তারা। শুধু একটা নিয়ন্ত্রক না, তো অনেকগুলো নিয়ন্ত্রক, তাদের মধ্যে যে সমন্বয় থাকা দরকার এবং হয়তো কোন নিয়ন্ত্রককে যে প্রোঅ্যাক্টিভলি রেসপন্ড করা দরকার, হয়তো সেই ব্যাপারে তারা একটু স্লো ছিলেন। বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। Bangladesh Bank actually should have intervened long ago that there is a kind of parallel banking thing happening and we need to intervene. ই-ক্যাব সাধারণ সম্পাদক হাজার হাজার ই-কমার্স প্রতিষ্ঠান মনিটরিং এর জন্য তাদের জনবল ও ক্ষমতার সীমাবদ্ধতার অজুহাত তুলে ধরেন। আমরাই কিন্তু পলিসি দিয়ে এদেরকে আটকেছি, এসওপিটা কিন্তু আমরাই করে দিয়েছি। তবে লোভে পড়ে গ্রাহকদের বিনিয়োগ করা থেকে বিরত থাকার পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে। যেই সিচুয়েশনে দেখা গেছে যে সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বিদেশে পাচারের শিকার এক নারীর লাশ নিয়েও ব্যবসা করার মতো ঘটনা ঘটালেন মানব পাচারকারীরা। তাদের চাপে অর্থের বিনিময়ে আপোষ করতে বাধ্য হয় নিহতের পরিবার। নিউজ 24 টেলিভিশনের বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে এমন এক হৃদয় বিদারক চাঞ্চল্যকর ঘটনা। লোকমান বাবুর ক্যামেরায় বিস্তারিত দেখুন তাইমুর হাসান শুভর প্রতিবেদনে। রাজধানীর আদাবরের আলিফ হাউজিংয়ে একটি লাশবাহী গাড়ি আটকে দেয় স্থানীয় কিছু মানুষ। অভিযোগকারীর পরিচয়, তিনি নিহত সাথীর পালক বাবা। পাচারের শিকার মেয়ের লাশ চুরি করে দাফন করতে গিয়ে মনিরের হাতে ধরা পড়ে এক মানব পাচারকারী।
সাথীকে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল মনির। এরপর তাকে নিজের মেয়ের মতোই বড় করে বিয়ে দেন। সেই ঘরে একটা সন্তানও হয়েছিল, কিন্তু হঠাৎ একদিন গায়েব হয়ে গেল সাথী। 3 বছর পর সাথীকে যখন পাওয়া গেল তখন সে মৃত। ফাট করে দিয়ে একদিন মাইয়া আছে আর ঘরে নেই। 5-6 মাস পরে হঠাৎ করে জানতে পারছি সাথী বলে বিদেশ চলে গেছে। পারিবারিক সূত্রে জানা যায় সাগর নামের একজন মানব পাচারকারীর ফাঁদে পা দিয়েছিল নাকি সাথী। আদম খালি বুঝাতে চাই ভালো আছে, ওই আপনার কোনো কথা কইব না, ওর লগে মোবাইল নাই, পর আমি থানায় গেছি। সাথীকে যখন পাওয়া গেল ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। সাথীকে মৃত পাওয়া গেল অ্যাম্বুলেন্সে। ঘটনা ধামাচাপা দিতে পাচারকারী সাগর নিজেই সালিশ ডাকেন। পুলিশের উপস্থিতিতে স্থানীয় প্রভাবশালীরা বিচারের দায়িত্ব নেন। সেটার জন্য একটা পেন্ডিং বিচার রাখছি যে হয়তোবা লাখখানিক টাকা ওই টাকাটা দিতে হবে, সেটা আস্তে ধীরে দিয়ে। সালিশে সাথীর জীবনের দাম ধরা হলো 3 লাখ টাকায়। সালিশে পাচারকারী সাগরেরও দেখা মিলল। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মুখ খুললেন নিজেই। লোক পাঠাইছি 2টা না 3টা, ঠিক আছে, এখন তো আমি চাকরি করি, ওই 2টা 3টাতে এই বদনাম হয়ে গেছে। আপোষের 7 দিন পর মনির হোসেনের মুখোমুখি হলো নিউজ 24। সাথীর জীবনের মূল্য 3 লাখ টাকা নির্ধারণ করায় মনিরের কণ্ঠেও যেন কোনো জোর খুঁজে পাওয়া গেল না। 3 লক্ষ টাকা মেয়েরা ভবিষ্যতের জন্য 3 লক্ষ টাকা তারা দিবে, আমি ভবিষ্যতের জন্য। এদিকে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছেন বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। সহায়তা পাওয়ার কথা সেটা পাচ্ছে না, এবং এই জায়গাটা না পাওয়ার জন্য কিন্তু আসামিরা অনেক বেশি অর্গানাইজ, এবং তারা সেখানে এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অ্যাক্সেস টু জাস্টিসটা যাতে না পায় সেই জন্য তারা কিন্তু অনেক অর্গানাইজ। জেনে না বুঝে তারা বিভিন্ন দালাল বা বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা যায়, যে বিদেশে তারা প্রতারণার শিকার হয়। স্থানীয়ভাবে অনেকেই এই মীমাংসা করে ফেলে যারা আইনের কাভারে আসে না। অভাব অনটনের কষাঘাতে মেয়ের লাশের বিনিময়ে টাকা নিয়ে আপোষ করেছেন মনির। মোহাম্মদপুরের রায়ের বাজারে সাথীকে নিজ হাতে কবর দিয়ে এসেছেন তিনি। সালিশের শর্ত অনুযায়ী কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। মাত্র 3 লাখ টাকার বিনিময়ে বিদেশে নির্যাতনের শিকার সাথীর করুণ মৃত্যুর ঘটনাটি এভাবেই ধামাচাপা দিল মানব পাচারকারীরা। তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষা শুরু হয়নি বিমানবন্দর RT-PCR ল্যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, পরীক্ষাগার প্রস্তুত কিন্তু পরীক্ষা শুরু হলো না, কি বলছেন সংশ্লিষ্টরা, কেন এই অবস্থা? সজল, ঠিক কী কারণে বিমানবন্দরে এখনো এই ল্যাবে পরীক্ষা শুরু হয়নি সে বিষয়ে কোনো রকম সদুত্তর আমরা আসলে পাইনি। এখানে যারা বিমানবন্দর কর্তৃপক্ষ আছে, স্বাস্থ্য অধিদপ্তরে যারা কর্মকর্তারা বিমানবন্দরের ভেতরে আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলেই কোনো সদুত্তর দিতে পারেনি। একটা বিষয় তারা জানিয়েছেন যে বিমানবন্দরের পরীক্ষার জন্য সব রকম প্রস্তুতি তারা রেখেছেন। একজন আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ছোটোখাটো কিছু প্রস্তুতির বিষয় এখনও বাকি। আজকে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ভিজিট করেছেন, পরিদর্শন করেছেন RT-PCR ল্যাব। তারা কিছু অবজারভেশন দিয়েছেন, সেই অবজারভেশনের ভিত্তিতে আবার নতুন করে ছোট ছোট কিছু বিষয় তারা ঠিকঠাক করছেন। যতটা বুঝতে পেরেছি তাদের কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কিছু বিষয় তারা প্রস্তুতিতে কিছু ঘাটতি দেখেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সে কারণে এটি হয়তো কিছুটা সময় লাগছে। তবে খুব বেশি সময় লাগবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এখনও যদি কেউ পরীক্ষা করাতে আসেন তারা পরীক্ষা করাতে পারবেন, যদিও আজকে আমরা সারাদিন যেমনটা জানতে পেরেছি যে কেউই পরীক্ষা করাতে পারেননি। জানিয়ে রাখি যে গত আগস্টে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশ থেকে 6 ঘন্টা আগে, যাত্রার 6 ঘন্টা আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে ওঠার কথা বলা হয়েছে। তারপরেই কিন্তু তখন থেকে বাংলাদেশের যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের কোনো জায়গায় RT-PCR ল্যাব স্থাপন করা যায়নি। সে কারণে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর আগে কয়েকদিন আগে, এই মাসেই বেশ কয়েকদিন আগে 46 জনকে পরীক্ষামূলকভাবে RT-PCR এই টেস্ট করে তাদেরকে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে পাঠানো গেছে। তো সব মিলিয়ে যেমনটা আমরা বুঝতে পারছি যে খুব বেশি সময় হয়তো লাগবে না। তবে কেন পূর্ব ঘোষণা থাকা সত্ত্বেও RT-PCR ল্যাবে পরীক্ষা করা যাচ্ছে না সে বিষয়ে আসলেই কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে তারা আশা করছেন যে খুব বেশি সময় লাগবে না। RT-PCR ল্যাবে পরীক্ষার মাধ্যমে যাত্রীদের
সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর জন্য। এই ছিল মোটামুটি আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ খোঁজখবরের বিষয়। প্লাবন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী প্লাবন রহমান জানাচ্ছিলেন বিমানবন্দর থেকে। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? তো চা মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকায়। শনাক্ত নামলো হাজারের নিচে। একদিনে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন 818 জন। এর আগে গেল 17 মে 698 জন শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। একই সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 25 জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে ভাইরাসটিতে মোট মারা গেলেন 27,393 জন। 24 ঘন্টায় করোনায় রোগী শনাক্তের হার 4.59%। আর শনিবারের শনাক্তের হার নিয়ে টানা পঞ্চম দিনের মতো দৈনিক শনাক্তের হার 5%-এর নিচে। নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। আরও বলেন, করোনা সংক্রমণ ছড়ানোর শঙ্কা দেখা দিলে ফের স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্কুলের সংক্রমণের খবরের কোনো সত্যতা মেলেনি। ডিসেম্বরে আমাদের ডেট আমরা ঠিক করছি, আর মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়া এইচএসসি। প্রাক প্রাথমিকের বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না, না এই মুহূর্তে না। তারা এখন টেলিভিশনের মাধ্যমে তাদের ক্লাসগুলো হোক, অন্য কিছু হোক, প্রাক প্রাথমিক বাড়িতে থাকুক আপাতত, আমরা আবার সিদ্ধান্ত নেব। জাতিসংঘে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন আজ। 1974 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বাংলা ভাষায় ভাষণ দেন। দিবসটি উপলক্ষে কালের কণ্ঠ আয়োজিত জাতিসংঘে বঙ্গবন্ধু ও বাংলা ভাষা শীর্ষক গোলটেবিল আলোচনায় আলোচকরা বলেন, বিশ্ব সংস্থায় বঙ্গবন্ধুর মতোই বাংলাদেশকে গর্বিত করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফা রহমানের প্রতিবেদন। তো সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। 1974 সালে বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে বাংলাদেশের পরিচয় ঘটে জাতিসংঘের সদস্য পৃথিবীর সব দেশের সাথে। যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই ভাষণের 47তম বার্ষিকীতে কালের কণ্ঠের গোল টেবিলে দেশের বিশিষ্টজনরা অংশ নিয়ে বলেন, বঙ্গবন্ধু তার দূরদর্শিতার কারণেই সেদিন বিশ্ব দরবারে বাংলাকে তুলে ধরেছিলেন তার বলিষ্ঠ ভাষণে। ওইরকম একটি সময়ে তিনি বাংলায় ভাষণ, যে শুধু বাংলায় ভাষণ দিচ্ছেন ছোট্ট করে ভাববো তা না, এটা আমাদের একটা দূরদর্শিতা কাজ করেছিল যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশ, নতুন বাংলাদেশ সবকিছু বিশ্বের সামনে মর্যাদার জায়গায় পৌঁছে দেওয়ার একটা বাসনা হয়তো কাজ করেছিল। সেদিন বক্তৃতার পরে তাৎক্ষণিকভাবে প্রকাশিত ডেলিগেট বুলেটিন, যেটা জাতিসংঘ থেকে প্রকাশিত হয়, সেই ডেলিগেট বুলেটিন বঙ্গবন্ধুকে বলেছিলেন কিংবদন্তির নায়ক মুজিব। বঙ্গবন্ধু নিয়ে রাজনীতি হয়, সংবিধান ওটা হয়, ব্যবসা হয়, বঙ্গবন্ধুকে চেনা জানা বোঝার কাজ এখনো হয়নি। আলোচকরা বলেন, বঙ্গবন্ধুর পথ ধরেই জাতিসংঘে বারবার বাংলাদেশকে গর্বিত করেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকার হিস্যার কথা বলছেন, টিকার প্রাপ্তির কথা, ন্যায্যতার কথা বলছেন, একেবারে আন্তর্জাতিক নেতৃত্বের একদম বঙ্গবন্ধুর সেই নেতৃত্বের কথা আমাদের মনে করিয়ে দেয়। সেই সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী অপশক্তিরা, এই অপশক্তিদের বাংলার মাটি থেকে আমরা যদি চিরদিনের জন্য উৎখাত করার প্রতিজ্ঞা না নিতে পারি, তাহলে এই সভা সমিতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোনো কাজ হবে না। বৈঠকে বঙ্গবন্ধুর আদর্শকে শ্রদ্ধা জানাতে বাংলা ভাষার ব্যবহার রাষ্ট্রের সর্বক্ষেত্রেই কার্যকর করার দাবি জানান দেশের বিশিষ্টজনরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্ট বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ।
6 বছর পর উদ্ঘাটন হলো শম্পা বেগম হত্যাকাণ্ডের রহস্য। প্রেমের পর বিয়ে না করায় অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য রেজাউল করিম স্বপন শম্পা বেগমকে হত্যা করে ঈগল পরিবহনের বাসের বক্সে রেখে দেয়। শুক্রবার তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পিবিআই। 164 ধারায় জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। 2015 সালের 3 মে গাবতলী বাসস্ট্যান্ড থেকে একজন অজ্ঞাতনামা তরুণীর লাশ পাওয়া যায়। এরপর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রথমে পুলিশ মামলাটি তদন্ত করে, এরপর সিআইডি দীর্ঘ 4 বছর তদন্ত করে। লাশের পরিচয় শনাক্ত না হয় এবং হত্যা রহস্য উন্মোচিত না হয় আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। এরপর তদন্তের ভার পায় পিবিআই। তদন্তে নেমে ওই বছরের 10 জুনের একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। সেই জিডিটি করেছেন জনাব আব্দুল মান্নান শেখ, উনি ভদ্রলোক এখানে আছেন। তার স্ত্রীর বোন নাম শম্পা বেগম, সে নিখোঁজ হয়েছে। তার মোবাইলে যখন কথা হয় উনি প্রথমেই বলছেন যে আপনারা কি একটা হলুদ ট্রাঙ্ক পাইছেন। আমরা মোটামুটি নিশ্চিত হই এইটি সেই হলুদ ট্রাঙ্ক। পিবিআই প্রধান বলেন, নিহত শম্পা বেগমের সাথে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য রেজাউল করিম স্বপনের প্রেমের সম্পর্ক হয়। পরে বিয়ের চাপ দিলে স্বপন তাকে হত্যা করে। বিয়ে কথাবার্তা নিয়ে যখন একটু সমস্যা হয় তখন আমি তার ওড়না দিয়ে তাকে মেরে ফেলি। মেরে ফেলার পর আমার মনে হয়েছে আমি পালিয়ে যাই, কিন্তু আমি ঠিক করেছি যে পালিয়ে গেলে তো আমাকে ধরবে, হয় আর্মি ধরবে, নেভি ধরবে অথবা পুলিশ ধরবে। তখন সে ইয়ে করে, তখন যে তার যে হলুদ যে ট্রাঙ্কটি ছিল শম্পা যেটি তার বাবার কাছ থেকে এনেছিলেন, সেটির মধ্যে শম্পাকে চেপে টুপে ঢুকেন। রেজাউল করিম স্বপনকে শুক্রবার কুমিল্লা জেলার ইপিজেড এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পিবিআই। স্বপন ঘটনার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকাগুলোয় গাড়ি চালাতে গেলে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে শনিবার রাজধানীর মালিবাগ খিলগাঁও এলাকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আতিক বলেন, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট এবং বায়ু দূষণ কমানো সম্ভব। নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়। ফুটপাত না পেয়ে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয়, ফলে যানজট বাড়ছে। অভিজাত এলাকায় বাড়িধারা অভিজাত এলাকায় ইআরপি মেশিন বসাতে চাচ্ছি, যার মাধ্যমে প্রত্যেকটা গাড়িকে আমরা আগে দেখব কতগুলা গাড়ি যায় কি যায়, একটি সমীক্ষা করে তারপরে যেই গাড়ি পাস হবে অভিজাত এলাকার ভিতর দিয়ে তাদের জন্য আমরা এক্সট্রা একটি ট্যাক্স দেব। শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার আশুলিয়ায় এই প্রকল্পের কাজ উদ্বোধন করেন তিনি। জানান, আগামী বছর পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রো রেল চালু হবে। আমরা সম্পন্ন করতে পারবো। এর মধ্যে আমাদের নতুন প্রকল্প এসে গেছে। এই প্রকল্পটির নাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিরোধী ঐক্যে বিভক্তি আনতে সরকার তার এজেন্সিগুলোকে সক্রিয় করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। বলেন, সাংবাদিক সমাজ, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনগুলো সবার ভিতরেই বিভক্তি এসে গেছে। তিনি মনে করেন এই বিভক্তির পেছনে সরকারের এজেন্সিগুলোই দায়ী। বিভক্ত আমাদের এই সাংবাদিক সমাজ বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো বলেন, আমাদের পেশাজীবী সংগঠনগুলো বলেন, এই সব জায়গাতে বিভক্তি এসে গেছে এবং সেই বিভক্তি সৃষ্টি করা হচ্ছে অত্যন্ত সচেতনভাবে। এই সরকারের যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো আজকে অত্যন্ত অ্যাক্টিভ। তারা আমাদের গণতন্ত্র যারা চাই, আমরা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চাই, তাদের মধ্যে বিভিন্নভাবে ঐক্য বিনষ্ট ঘটাচ্ছে। বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের সরকার মুজিব বর্ষ স্মরণ ও মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী ও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজন করে বিশেষ প্রদর্শনী বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়
পক্ষকালব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয়। সুকন্যা আবির জানাচ্ছেন বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের মহাত্মা গান্ধীর জীবনী নির্ভর তথ্যচিত্র বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী, যেখানে রয়েছে দুই বরেণ্য নেতার উল্লেখযোগ্য সময়ের বর্ণনা নিয়ে ডিজিটাল উপস্থাপনা। শনিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী, ভারতীয় হাইকমিশনার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলেন, দুই বরেণ্য নেতার আদর্শকে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন। Bangabandhu and Mahatma Gandhi became the iconic figures who were the inspirations for the oppressed and exploited people to speak for their rights. The evolution of Bangabandhu's political thought and his political journey, you can see the points of convergence between the two leaders in this. You can see the commonalities of their political inspiration. আমাদের দেশের জাতির পিতার যে অর্জন, তাদের যে ত্যাগ দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য, সেটি আমরা সারা বিশ্বকে বন্ধু প্রতিম দেশ, আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই আমাদের বন্ধুত্বের বন্ধন কতটা অটুট। বক্তব্য শেষে সুর তাল লয়ে দুই দেশের সংস্কৃতির অংশবিশেষ পরিবেশন করেন সাংস্কৃতিক শিল্পীরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। মাদক নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতিও দমাতে পারছে না মাদকসেবী ও কারবারিদের দৌরাত্ম্য। সবশেষ এই ভয়াবহ কারবারিদের হাতে নিহত হলেন পুলিশের এক উপপরিদর্শক। রংপুরের হারাগাছে পিয়ারুল ইসলাম নামে ওই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মাদকসেবীরা। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরীর পাহাড়কে ঘিরে চট্টগ্রামে প্রশাসন ও আইনজীবীদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস। শনিবার সকালে চট্টগ্রামে পাহাড়টির স্থাপনা, আদালত ভবন, জেলা ও বিভাগীয় কমিশনের কার্যালয় পরিদর্শনের পর এই মন্তব্য করেন তিনি। যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক মতবিনিময় সভায় পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন ভুক্তভোগী মানুষ। যশোর কালেক্টরেট সভাকক্ষে এই মতবিনিময়ের আয়োজন করেন পানি উন্নয়ন বোর্ড। বিআরটিসির বরিশাল ডিপোর অনিয়ম তদন্তের মধ্য দিয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার বরিশাল ডিপো পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় শেষে একথা জানান তিনি। নওগাঁর বান্দায় পিকআপ ভ্যানের ধাক্কায় চার্জার ভ্যান থেকে ছিটকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নওগাঁ রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। বিদেশি বিনিয়োগে আকর্ষণে চট্টগ্রামের পোশাক শিল্পে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান বিজিএমইএর নেতারা। শনিবার দুপুরে চট্টগ্রাম বিজিএমইএ ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ে একথা জানান ব্যবসায়ী নেতারা। এ সময় সংগঠনের প্রথম সহসভাপতি নজরুল ইসলাম শিডিউল ব্যাংকগুলোর কয়েকটির প্রধান কার্যালয় চট্টগ্রামে স্থাপনের প্রস্তাব করেন। এছাড়া দুটি অর্থনৈতিক অঞ্চলে স্বল্প মূল্যে ভূমি বরাদ্দ চেয়েছেন বিজিএমইএ নেতারা। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। জঙ্গিবাদ ও চরমপন্থীদের উত্থান বিশ্বে ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি জোর দেন করোনা ও সন্ত্রাসবাদ মোকাবেলার উপর।
পাকিস্তান সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য লাভে যুক্তরাষ্ট্রের সমর্থন চান মোদি। জার্মানিতে 20তম জাতীয় নির্বাচন কাল। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন চ্যান্সেলর বেছে নিতে যাচ্ছে জার্মানবাসী। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে অ্যাঙ্গেলা মার্কেলের 16 বছরের জার্মানি শাসন। জার্মানির জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী 598টি আসনের অর্ধেক 299টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন, আর বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারা দেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে। খেলার খবর। শুরুতে নির্বাচনের আবহাওয়া ঠান্ডা থাকলেও মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বোর্ড নির্বাচন। 3 ক্যাটাগরিতেই আভাস পাওয়া যাচ্ছে নির্বাচনের। শেষ দিনে নিজের নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী 27 সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। শেষ করব রাত 10টার সংবাদ। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বিদেশে বসেও জিয়া পরিবারের ষড়যন্ত্র থামেনি, বললেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের বিনিয়োগের আহ্বান, জাতিসংঘে অর্থবহ সহযোগিতার ডাক। নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ই-কমার্স খাতে প্রতারণা, ই-ভ্যালি অবসায়ন করে দেনা পরিশোধের প্রস্তাব বিশেষজ্ঞদের। পাচারের শিকার নারীর লাশ নিয়েও বাণিজ্য, পাচারকারীদের সঙ্গে পরিবারের আপোষ, 6 বছর পর শম্পা হত্যার রহস্য উন্মোচন। ঘোষণা দিলেও করোনা পরীক্ষা শুরু হয়নি বিমানবন্দর ল্যাবে। করোনা শনাক্ত নামলো 1000-এর নিচে, এসএসসি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। গুলশান বাড়িধারায় গাড়ি নিয়ে ঢুকলে ট্যাক্স দিতে হবে বললেন আত্মীয় রাতিক। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন। জঙ্গিবাদের উত্থানে বিশ্ব আজ বিপদে, জাতিসংঘে বললেন মোদি। জার্মানির জাতীয় নির্বাচন কাল, শেষ হচ্ছে অ্যাঙ্গেলা মার্কেলের 16 বছরের শাসন। এবং বিসিবি নির্বাচন ঘিরে লড়াই জমজমাট। 3 ক্যাটাগরিতে মনোনয়নপত্র কিনলেন 32 জন। ফাহিম সুজনের প্রতিদ্বন্দ্বিতার আভাস। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।